হ্যালো ফ্রেন্ড, আজ এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব কেন্দ্রীয় বাজেট 2026-27 সম্পর্কে। তো সম্প্রতি অর্থাৎ 2026-এ 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়েছে। তো আজ এই ভিডিওতে 2026-27-এর বাজেট রিলেটেড সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা আপকামিং সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওতে প্রথমে আমরা বাজেট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব এবং পরবর্তীতে এই রিলেটেড সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও। তাহলে চলো শুরু করে দেয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই রয়েছে কেন্দ্রীয় বাজেট কি। কেন্দ্রীয় বাজেট হলো ভারত সরকারের একটি বার্ষিক আর্থিক বিবরণী। একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরের জন্য সরকারের আয় এবং ব্যয়ের একটি সম্পূর্ণ হিসাব পরিকল্পনা করা। তো ভারতীয় সংবিধানের 112 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাজেটকে বার্ষিক আর্থিক বিবরণী হিসাবে উল্লেখ করা হয়েছে। তো কোন অনুচ্ছেদ অনুযায়ী? 112 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাজেটকে বার্ষিক আর্থিক বিবরণী হিসাবে উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, বাজেট যেটা প্রতি বছর 1 ফেব্রুয়ারি পেশ করা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তো তোমাদের পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয় যে বাজেট কবে পেশ করা হয়। তো প্রতি বছর 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়। বাজেট 2026-27 সম্পর্কে তো দেখো, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গত 1 ফেব্রুয়ারি 2026 তারিখে দেশটির কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। তো বন্ধুরা, 2026-এ 1 ফেব্রুয়ারি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যিনি বাজেট পেশ করেছেন। তো ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবছর টানা নবমবারের মতো বাজেট পেশ করেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তো ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবছর টানা নবমবারের মতো বাজেট পেশ করেছেন, অর্থাৎ তিনি 2019 থেকে 2026 পর্যন্ত বাজেট পেশ করেছেন। 2026-27 অর্থবর্ষের বাজেটটি প্রথমবারের মতো নবনির্মিত কর্তব্য ভবনে প্রস্তুত করা হয়েছে। 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতের ভবিষ্যৎ উন্নয়নের জন্য 3টি মূল কর্তব্য এর কথা ঘোষণা করেছেন। তো বন্ধুরা, এবারে আমরা দেখে নিই এই 3টি মূল কর্তব্য কি কি। তো দেখো, প্রথম কর্তব্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত ও স্থিতিশীল রাখা। তো বন্ধুরা, এই কর্তব্যের মূল লক্ষ্য হলো ভারতের উৎপাদনশীলতা এবং বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো। তো পরবর্তী অর্থাৎ দ্বিতীয় কর্তব্য দেখো, মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা ও সামর্থ্য বৃদ্ধি করা। তো বন্ধুরা, এই কর্তব্যের মূল লক্ষ্য হলো ভারতের যুব শক্তি ও মানব সম্পদ এর উদ্দেশ্য হলো নাগরিকদের এমনভাবে দক্ষ করে তোলা যাতে তারা দেশের সমৃদ্ধিতে অংশীদার করতে পারে। পরবর্তী দেখো, তৃতীয় কর্তব্য। তো অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সবকা সাথ সবকা বিকাশের দৃষ্টিভঙ্গির সাথে সংযুক্ত। তো বন্ধুরা, এই কর্তব্যের মূল লক্ষ্য হলো উন্নয়নের সুফল দেশের প্রতিটি পরিবার, সম্প্রদায় এবং অঞ্চলে পৌঁছে দেওয়া। সহজ কথায় বলা যায় যে প্রথম অর্থনীতি, দ্বিতীয়টি মানুষের দক্ষতা এবং তৃতীয়টি সবার সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। তো 2026-27 এই বাজেটের মূল লক্ষ্য হলো 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। পরবর্তী রয়েছে মোট ব্যয়ের পরিমাণ এবং প্রধান খাতের জন্য বরাদ্দ বিবরণ। তো দেখো, ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গত 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 2026-27 অর্থবর্ষের জন্য যে বাজেট পেশ করেছেন তার মোট ব্যয়ের পরিমাণ হলো 53.47 লক্ষ কোটি টাকা।
খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তো বন্ধুরা 2026-27 অর্থবর্ষের জন্য যে বাজেট পেশ করেছেন তার মোট ব্যয়ের পরিমাণ হলো 53.47 লক্ষ কোটি টাকা। তো দেখো বাজেট কোন কোন মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি টাকা পেয়েছে। তো বন্ধুরা বাজেটে কোন কোন মন্ত্রণালয় সবচেয়ে বেশি টাকা পেয়েছে, প্রথমেই রয়েছে অর্থ মন্ত্রণালয় 19.72 লক্ষ কোটি টাকা। নেক্সট দেখো প্রতিরক্ষা মন্ত্রণালয় 7.85 লক্ষ কোটি টাকা। পরবর্তী রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2.55 লক্ষ কোটি টাকা এবং পরবর্তী রয়েছে শিক্ষা মন্ত্রণালয় 1.39 লক্ষ কোটি টাকা। তো দেখো 2026-27 অর্থবর্ষের বাজেটে অর্থ মন্ত্রণালয় সবচেয়ে বেশি টাকা পেয়েছে। পরবর্তী রয়েছে ঘাটতির লক্ষ্যমাত্রা। কেন্দ্রীয় সরকার 2026-27 অর্থবর্ষে আর্থিক ঘাটতি জিডিপি এর 4.3% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা গত বছরের 4.4% তুলনায় কিছুটা কম। প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 2026-27 অর্থবর্ষে ভারতের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির হার 6.8% থেকে 7.2% এর মধ্যে থাকবে বলে অনুমান করা হয়েছে। তো জিডিপি প্রবৃদ্ধির হার 6.8 থেকে 7.2 এর মধ্যে থাকবে বলে অনুমান করা হয়েছে। তো দেখো 2047 সাল পর্যন্ত ট্যাক্স হলিডে অর্থাৎ 2026-27 সালের বাজেটে বিদেশি কোম্পানিগুলিকে ভারতের বিনিয়োগ উৎসাহিত করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বেশ কিছু কর ছাড় এবং সুযোগ সুবিধার ঘোষণা করেছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো ট্যাক্স হলিডে। ভারতকে গ্লোবাল ডাটা সেন্টারের হাব হিসেবে গড়ে তুলতে এই ঐতিহাসিক ঘোষণাটি করা হয়েছে। তো এর ছাড় কি রয়েছে দেখে নাও। যেসব বিদেশি কোম্পানি ভারতের ডাটা সেন্টার ব্যবহার করে বিশ্বজুড়ে ক্লাউড সার্ভিস প্রদান করবে তাদের উপর 2047 সাল পর্যন্ত কোনো কর আরোপ করা যাবে না। তাহলে এর ছাড় কি রয়েছে বন্ধুরা, যেসব বিদেশি কোম্পানি ভারতের ডাটা সেন্টার ব্যবহার করে বিশ্বজুড়ে ক্লাউড সার্ভিস প্রদান করবে তাদের উপর 2047 সাল পর্যন্ত কোনো কর আরোপ করা যাবে না। পরবর্তী কি রয়েছে দেখো, নতুন 7টি হাই স্পিড করিডোর। 2026-27 অর্থবর্ষের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতের রেল পরিকাঠামোকে ঢেলে সাজাতে 7টি নতুন হাই স্পিড রেল করিডোর নির্মাণের ঘোষণা করেছেন। পরবর্তী রয়েছে দেখো নতুন 7টি হাই স্পিড করিডোর। তো 2026-27 অর্থবর্ষের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতের রেল পরিকাঠামোকে ঢেলে সাজাতে 7টি নতুন হাই স্পিড রেল করিডোর নির্মাণের ঘোষণা করেছেন। তো প্রথমেই রয়েছে মুম্বাই থেকে পুনে, দ্বিতীয় পুনে থেকে হায়দ্রাবাদ, তৃতীয় হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু, চতুর্থ হায়দ্রাবাদ থেকে চেন্নাই, পঞ্চম চেন্নাই থেকে বেঙ্গালুরু, ষষ্ঠ দেখো দিল্লি থেকে বারাণসী এবং সপ্তম বারাণসী থেকে শিলিগুড়ি। এই করিডোরটি পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা এটি বারাণসী হয়ে উত্তরবঙ্গের সাথে দিল্লির সরাসরি হাই স্পিড যোগাযোগ তৈরি করবে। তো বন্ধুরা এরপরেই আমরা 2026-27 কেন্দ্রীয় বাজেট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা আপকামিং সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং শেষে তোমাদের জন্য কিছু প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নগুলির সঠিক উত্তর অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। বেয়ার আর্থ করিডোর কি? তো বন্ধুরা 2026-27 সালের বাজেটে ভারতের জ্বালানি নিরাপত্তা এবং উন্নত প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের জন্য বেয়ার আর্থ করিডোর নির্মাণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। তো দেখো বেয়ার আর্থ করিডোর হলো
ভারতের পূর্ব উপকূলে অর্থাৎ মূলত ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু জুড়ে অবস্থিত একটি বিশেষ শিল্প অঞ্চল। এখানে ল্যান্থানাম, নিওডিয়াম এবং ডিসপ্রোসিয়ামের মতো 17টি বিরল খনিজ উত্তোলন, প্রক্রিয়াকরণ এবং উৎপাদন করা হবে। তো বন্ধুরা, এই করিডোরটি মূলত চীনের ওপর নির্ভরতা কমাতে ভারত নিজস্ব এই করিডোর তৈরি করেছে। নেক্সট দেখো, পূর্ব পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডোর। তো 2026-27 সালের বাজেটে ভারতের পণ্য পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পূর্ব পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডোর নির্মাণের জন্য বড় ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, এই করিডোরটি ভারতের দুটি প্রধান শিল্পাঞ্চলকে সংযুক্ত করবে। পশ্চিমবঙ্গের ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত দীর্ঘ 2000 কিলোমিটার এই ডেডিকেটেড ফ্রেট করিডোর নির্মাণ করা হবে। নেক্সট দেখো, 20টি নতুন জাতীয় জলপথ। তো বন্ধুরা, আগামী 5 বছরের মধ্যে দেশে 20টি নতুন জাতীয় জলপথ চালু করার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে জলপথে পণ্য পরিবহনের পরিমাণ বর্তমানে 6% থেকে বাড়িয়ে 2047 সালের মধ্যে 12% করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। নতুন জাতীয় জলপথ 5টি প্রকল্পের সূচনা। তো বন্ধুরা, ওড়িশায় মহানদী ও ব্রাহ্মণী নদীর উপর দিয়ে জাতীয় জলপথ 5 চালুর ঘোষণা করা হয়েছে। পরবর্তী মিশন দেখো, বায়োফার্মা শক্তি মিশন। তো 2026-27 সালের বাজেটে ভারতের ওষুধ ও স্বাস্থ্য প্রযুক্তি শিল্পকে বিশ্বসেরা করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি নতুন এবং অত্যন্ত উচ্চাভিলাষী প্রকল্পের ঘোষণা করেছে, যার নাম বায়োফার্মা শক্তি মিশন। তো বন্ধুরা, এই মিশনের মূল লক্ষ্য হলো ভারতকে শুধুমাত্র ওষুধের ডিসপেন্সারি নয়, বরং উদ্ভাবন কেন্দ্র হিসাবে গড়ে তোলা। তো এই উদ্যোগের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2026-এর কেন্দ্রীয় অর্থ বাজেটে নির্মলা সীতারামন ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত 17টি জীবনদায়ী ওষুধের ওপর থেকে বেসিক কাস্টমস ডিউটি বা আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার ঘোষণা করেছেন। এছাড়াও 2026-এর কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নারী শিক্ষার প্রসারে এবং উচ্চ শিক্ষায় মেয়েদের সুরক্ষা বাড়াতে, বিশেষ করে স্টিম, বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত শেখায় মেয়েদের জন্য দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে গার্লস হোস্টেল তৈরি করার ঘোষণা করেছেন। তো বন্ধুরা, 2026-এ কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মেয়েদের জন্য দেশের প্রতিটি জেলায় একটি করে গার্লস হোস্টেল তৈরি করার কথা বলেছেন। নেক্সট দেখে নাও, অরেঞ্জ ইকোনমি। তো 2026-27 অর্থবর্ষের বাজেটে কেন্দ্রীয় নির্মলা সীতারামন ভারতের সৃজনশীল শিল্পকে শক্তিশালী করে তোলার জন্য অরেঞ্জ ইকোনমি বা কমলা অর্থনীতির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। ভারতের 15,000 মাধ্যমিক স্কুল এবং 500টি কলেজ এভিজিসি অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপন করা হবে। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের ছোটবেলা থেকেই অ্যানিমেশন এবং গেমিং শিল্পে দক্ষ করে তোলা হবে। তো বন্ধুরা, এভিজিসি বলতে অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিক্সকে বোঝানো হয়েছে। সরকার আশা করেছে যে 2030 সালের মধ্যে এই খাতের 20 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করা হবে। পরবর্তী মিশন, মিশন পূর্বোদয়। 2026-27 সালের বাজেটে ভারতীয় পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সামগ্রিক উন্নতির জন্য মিশন পূর্বোদয় শুরু করা হবে। তো পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অর্থাৎ পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশ সামগ্রিক উন্নতির জন্য মিশন পূর্বোদয় শুরু করা হবে। 2026-27 অর্থবর্ষের বাজেটে এবং মিশন পূর্বোদয় এর আওতায় দুর্গাপুর অঞ্চলকে কেন্দ্র করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প ও পরিবহন করিডোরের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মূলত পশ্চিমবঙ্গকে ভারতের প্রধান অর্থনৈতিক প্রবেশদ্বার হিসাবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। খেলো ইন্ডিয়া 2.0। তো দেখো 2026-এর কেন্দ্রীয় বাজেটে খেলো ইন্ডিয়া মিশনকে কেন্দ্র করে সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করেছে। এবারের বাজেটে খেলাধুলাকে কেবল বিনোদন হিসাবে নয়, বরং একটি কেরিয়ার এবং ইন্ডাস্ট্রি হিসাবে গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলায় অন্তত করে তো বন্ধুরা দেখো, দেশের প্রতিটা জেলায় অন্তত একটি করে খেলো ইন্ডিয়া সেন্টার স্থাপন করা হবে। 2070 সালের মধ্যে নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জন। তো 2026-27 সালের বাজেটে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং 2070 সালের মধ্যে নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আগামী 5 বছরে 20,000 কোটি টাকা খরচ করে কার্বন ক্যাপচার এবং স্টোরেজ প্রযুক্তির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার মূলত ভারী শিল্প যেমন স্টিল, সিমেন্ট এবং তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড সরাসরি সংগ্রহ করে তা মাটির নিচে বা অন্য উপায়ে জমিয়ে রাখার প্রযুক্তিকে উৎসাহিত করতে চাইছে। পরবর্তী মিশন দেখো, পূর্ব ভারতে একটি নতুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন এবং মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজির সহায়তা নিয়ে বিভিন্ন স্কিল সেন্টার গড়ে তোলা হবে। তো দেখো, বাজেটে 1.5 লক্ষ যোগ প্রশিক্ষক তৈরি করে 3টি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ স্থাপনের কথা বলা হয়েছে। তো বন্ধুরা, এবারে আমরা 2026-27 অর্থবর্ষের বাজেট রিলেটেড কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলে দিই যে তোমরা প্রশ্নগুলির সাথে সাথে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করো এবং ভিডিও শেষে তোমাদের জন্য কিছু প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নগুলির সঠিক উত্তর অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, 1 ফেব্রুয়ারি 2026-এ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই নিয়ে একটানা কতবারের মতো কেন্দ্রীয় বাজেট পেশ করলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নবমবার। তো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টানা নবমবারের মতো ভারতের কেন্দ্রীয় বাজেট পেশ করার একটি অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন। তো বন্ধুরা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2019 থেকে 2026 পর্যন্ত টানা নবমবারের মতো কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, বাজেট 2026-এ ভারতের অর্থনীতি দীর্ঘমেয়াদী লক্ষ্যর জন্য কোন স্লোগানটি ব্যবহার করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উন্নত ভারত 2047। তো দেখো, 2047 সাল অর্থাৎ স্বাধীনতার 100 বছরে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করাই এই বাজেটের মূল লক্ষ্য। পরবর্তী প্রশ্ন দেখো, বাজেটে ঘোষিত উন্নত ভারত 2047 লক্ষ্যমাত্রা পূরণের জন্য অর্থমন্ত্রী কতটি স্তম্ভের উপর ভিত্তি করে অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করার কথা বলেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 4টি স্তম্ভ। গরিব, মহিলা, যুবক এবং কৃষক এই 4টি জনজাতির ক্ষমতায়ন হল উন্নত ভারতের মূল কারিগর বা অর্থনৈতিক ভিত্তি। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থ বছর 2026-27 এর জন্য সরকারের আনুমানিক মোট ব্যয় কত ধরা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 53.5 লক্ষ কোটি টাকা। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থ বছর 2026-27-এ পাবলিক ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধনী ব্যয় কত হওয়ার অনুমান করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি, 12.2 লক্ষ কোটি টাকা। তো দীর্ঘমেয়াদী পরিকাঠামো উন্নয়নের জন্য মূলধনী ব্যয়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে 12.2 লক্ষ কোটি টাকা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রতিরক্ষা মন্ত্রকের জন্য 2026-27 অর্থবর্ষে
মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 7.85 লক্ষ কোটি টাকা। তো 2026-27 অর্থবর্ষের বাজেটে প্রতিরক্ষা খাতে 7.85 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও। বাজেটে 2026-27 শিক্ষা মন্ত্রকের জন্য মোট বরাদ্দের পরিমাণ কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1.39 লক্ষ কোটি টাকা। তো শিক্ষার মনোনয়ন এবং উচ্চশিক্ষার প্রসারে সরকারের এই বছর 1.39 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। পরবর্তী প্রশ্ন দেখো। 2026-27 অর্থবর্ষের বাজেটে ভারতের রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা কত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 4.3%। তো দেখো, সরকার আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে রাজস্ব ঘাটতি গত বছরের 4.4% থেকে কমিয়ে 4.3% করার লক্ষ্য নির্ধারণ করেছে। পরবর্তী প্রশ্ন দেখো। নতুন কর কাঠামোয় কত টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ওপর কোনো কর দিতে হবে না? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 12 লক্ষ। তো বন্ধুরা, ধারা 87A এর অধীনে ছাড় পাওয়ার ফলে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কার্যত কোনো কর দিতে হবে না। পরবর্তী প্রশ্ন দেখে নাও। বাজেট 2026-27 ভেজ্য তেলের আমদানি কমাতে আত্মনির্ভর অয়েল সিডিজ অভিযান এর আওতায় কোন শস্যটি উৎপাদন বৃদ্ধির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সরিষা, চীনাবাদাম ও তিল। তো ভেজ্য তেলের সংকট মেটাতে এই তিনটি প্রধান তৈলবীজের উৎপাদন বাড়ানোর জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমাদের সাথে খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু বাজেট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেটা আপকামিং সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, এছাড়াও গতকাল আমরা রামসার সাইট নিয়ে আলোচনা করেছি। তো সম্প্রতি 2026-এ ভারতের দুটি স্থানকে রামসার সাইট হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো রামসার সাইট রিলেটেড সমস্ত বাছাই করা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি এবং সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেন সম্পন্ন হয়েছে। তো অস্ট্রেলিয়ান ওপেন রিলেটেডও সমস্ত প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তো তোমরা যারা এখনো সেটা দেখোনি, অবশ্যই করে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো। বাজেট 2026 অনুযায়ী পিএম গতিশক্তি প্রকল্পের আওতায় কয়টি নতুন ইকোনমিক রেলওয়ে করিডোর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 3টি। তো জ্বালানি, খনিজ ও সিমেন্ট করিডোর, পোর্ট কানেক্টিভিটি করিডোর এবং হাই ট্রাফিক ডেনসিটি করিডোর, এই 3টি করিডোর তৈরির কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো। বাজেটে ঘোষিত বায়োফার্মা শক্তি প্রকল্পের জন্য আগামী 5 বছরে কত টাকা বরাদ্দ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 10,000 কোটি টাকা। তো দেশীয় বায়োলজিক্স উৎপাদনের উন্নতির জন্য 5 বছরে 10,000 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। পরবর্তী দেখো। বাজেটে 2026-27 গ্রিন হাইড্রোজেন মিশনের জন্য কত টাকা বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 6,000 কোটি টাকা। তো কার্বন নিঃসরণ কমাতে এবং গ্রিন হাইড্রোজেন উৎপাদন বাড়াতে বাজেটে 6,000 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো। বাজেটে 2026 অনুযায়ী সরকার আগামী 3 বছরের কত কিমি রেলপথে কবচ সিমেন্ট বসানোর লক্ষ্যমাত্রা নিয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 12,000 কিমি। তো দেখো, ট্রেন দুর্ঘটনা রোধে অত্যন্ত কার্যকারী কবচ প্রযুক্তিটি দ্রুত 12,000 কিমি রুটে বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো। বাজেট 2026-27 কতগুলি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদ
স্থাপনের প্রস্তাব নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 3টি। পরবর্তী প্রশ্ন দেখো, বাজেট 2026-27 কতগুলি নতুন জাতীয় জলপথ প্রস্তাব তৈরি করা হয়েছে? সঠিক উত্তর অপশন সি 20টি। তো ভারত সরকারের 2026-27 সালের কেন্দ্রীয় বাজেটে আগামী 5 বছরের মধ্যে মোট 20টি নতুন জাতীয় জলপথ চালু করা বা কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বাজেট 2026-এ নারী উদ্যোক্তাদের সহায়তার জন্য কোন নতুন প্রকল্পটি চালু করার ঘোষণা দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সি মার্টস যোজনা। তো নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য এবং সেবাকে বাজারে বিশেষ পরিচিতি দিতে সরকার সি-মার্ট নতুন স্কিমটি চালু করেছে। পরবর্তী দেখো, বাজেট 2026 অনুযায়ী নতুন আয়কর আইন কবে থেকে কার্যকর হবে? সঠিক উত্তর অপশন ডি 2026-এ 1 এপ্রিল। তো 2026-27 অর্থবর্ষের প্রথম দিন অর্থাৎ 2026-এ 1 এপ্রিল থেকেই এই নতুন কর আইন কার্যকর করার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত সরকারের 2026-27 সালের কেন্দ্রীয় বাজেটে ডিজিটাল দক্ষতা এবং সৃজনশীল অর্থনীতিকে উৎসাহিত করতে মোট 15,500টি কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 15,500। তো ডিজিটাল দক্ষতা ও সৃজনশীল অর্থনীতিকে উৎসাহিত করতে মোট 15,500টি কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে 10,000 মাধ্যমিক বিদ্যালয়ে এবং 500টি কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব কলেজে স্থাপন করা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিরল ক্যান্সারের কতটি ওষুধের উপর থেকে কাস্টমস ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 17টি। 17টি বিরল ক্যান্সারের ওষুধের উপর থেকে কাস্টমস ডিউটি কমিয়ে রোগীদের চিকিৎসার খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বাজেট 2026 অনুযায়ী কোন নতুন খনিজগুলোকে কাস্টমস ডিউটি থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে যাতে বৈদ্যুতিক যানবাহন শিল্প লাভবান হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লিথিয়াম, কোবাল্ট এবং তামা। ব্যাটারি উৎপাদনে অপরিহার্য লিথিয়াম, কোবাল্ট এবং তামা এই খনিজগুলোর ওপর আমদানি শুল্ক কমিয়ে ইভি শিল্পের খরচ কমানোর লক্ষ্যে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বাজেট 2026-27 প্রতিরক্ষা সরঞ্জাম দেশীয়ভাবে তৈরির জন্য কত শতাংশ বরাদ্দ করা হয়েছে? সঠিক উত্তর অপশন সি 75%। তো দেখো, প্রতিরক্ষা ক্রয়ের একটি বড় অংশ দেশীয় সংস্থাগুলোর জন্য সংরক্ষিত রেখে আত্মনির্ভর ভারত অভিযানকে শক্তিশালী করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বাজেট অনুযায়ী ডানকুনি থেকে সুরাট পর্যন্ত কোন বিশেষ রেল প্রকল্পের কাজ দ্রুত শেষ করার কথা বলা হয়েছে? সঠিক উত্তর অপশন বি ডেডিকেটেড ফ্রেট করিডোর। পণ্য পরিবহন দ্রুত করতে ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ডেডিকেটেড ফ্রেট করিডোরটি নির্মাণ করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বাজেট 2026-27 ভেজ্য তেলের আমদানি কমাতে কোন বিশেষ অভিযানের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আত্মনির্ভর অয়েল সিডিস অভিযান। তো ভারতকে ভেজ্য তেল স্বয়ংসম্পূর্ণ করতে এই অভিযানের অধীনে সরিষা, চীনাবাদাম, তিলের উৎপাদন বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বাজেট 2026-এ ব্লু ইকোনমি 2.0 এর অধীনে কোন খাতের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে উপকূলীয় জলজ পালন এবং সামুদ্রিক সুরক্ষা। তাহলে সঠিক উত্তর অপশন এ সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং মৎস্য চাষের মাধ্যমে উপকূলীয় অর্থনীতিকে শক্তিশালী করাই এই স্কিমের মূল লক্ষ্য।
নেক্সট দেখো, বাজেট ঘোষিত উদ্যম 2.0 প্ল্যাটফর্মটি মূলত কাদের ডিজিটাল নিবন্ধনের জন্য তৈরি? সঠিক উত্তর হয়ে যাবে এমএসএমই বা ক্ষুদ্র শিল্পের জন্য। তাহলে সঠিক উত্তর অপশন সি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোকে সহজ ঋণের সুবিধা ও সরকারি প্রকল্পের সুবিধা দিতে উদ্যম 2.0 এই প্ল্যাটফর্মের মনোনয়ন করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখো, বাজেট 2026 অনুযায়ী জল জীবন মিশনের আওতায় প্রতি বাড়িতে নলের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 70,000 কোটি টাকা। তো দেখো, গ্রামীণ এলাকায় পানীয় জল নিশ্চিত করার ধারাবাহিকতা বজায় রাখতে 70,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বাজেটে কয়টি নতুন এনআইপিইআর তৈরির কথা বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 3টি। তো বায়োফার্মা সেক্টরে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশে 3টি নতুন এনআইপিইআর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, তো তোমাদের জন্য কিছু প্রশ্ন রেখেছি। তো এই প্রশ্নগুলির সঠিক উত্তর অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবরণীর বিধান রয়েছে? নেক্সট দেখো, স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করেছিলেন? পরবর্তী রয়েছে, কোন বছর ভারতের কেন্দ্রীয় বাজেট এবং রেল বাজেট একত্রিত করা হয়েছিল? তো বন্ধুরা, এই প্রশ্নগুলির সঠিক উত্তর অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজ আমাদের বাজেট রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও। ধন্যবাদ।